পাকিস্তানের বিপক্ষে শুধু সিরিজ জয় নয়, আত্মবিশ্বাসটাও বাড়লো টিম বাংলাদেশের। ট্রু উইকেটে ট্রিমেন্ডাস পারফরমেন্স। বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট বলছেন, নিয়মিত এমন পিচে খেললে ক্রিকেটাররা পরিণত হবেন আরও সাফল্য মিলবে দেশ বিদেশে। তামিমের ব্যাটের জাদু দেখে মুগ্ধ এই বোর্ড পরিচালক। সাইফুল রূপকের রিপোর্ট। মিরাজের চালে ব্যাক টু ব্যাক সিরিজ জয়, চোখে মুখে প্রশান্তি। ক্রিকেটাররাই বলেন ছক্কা মারতে আর মন খুলে হাসতে ভালোবাসেন তানজিদ তামিম। ওর সেঞ্চুরিতে নেচেছে কোটি ক্রিকেট ভক্ত। ইন্ট্রোভার্ট লিটনও দারুণভাবে উপভোগ করেছেন সিরিজ জয়ের রাতটা। ওয়েস্ট ইন্ডিজের পর পাকিস্তানকেও মিরপুরে পর্যুদস্ত করল মিরাজের বাংলাদেশ। এই ট্রফি জয় গর্বের, আনন্দের, কারণ হোম কন্ডিশনের ফায়দা না নিয়ে সেই আলোচিত সমালোচিত স্লো টার্নিং উইকেট থেকে সরে এসে এবার স্পোর্টিং পিচেও গর্জন তুলেছে বাংলার বাঘেরা। সিমন্স মিরাজের পছন্দ অনুযায়ী দুর্দান্ত পিচ বানিয়ে বাহবা কুড়াচ্ছেন কিউরেটর টনি হেমিং। বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটও তৃপ্ত। ইনস্ট্রাকশন থাকতে হবে সবসময় যে স্পিন ট্র্যাক বানানো, লো ট্র্যাক বানানো, যেন বাংলাদেশ সিরিজ জিতে খুব সহজে ম্যাচ জিতে যায়। মানে ওয়ান সাইডেড খেলা হয়, যেন আমরা যে কোনো দলকে সহজে হারাই দিব। তো এইটাতে আসলে ইমপ্রুভ হবে না। আপনি হয়তো ম্যাচ জিতবেন, কিছু সিরিজ জিতবেন, বাট দলীয়ভাবে যে ইমপ্রুভমেন্ট সেই জায়গাটা হবে না। তো আমি খুবই হ্যাপি যে এবারে যে সিরিজে যে উইকেট বানানো হয়েছে, আমার মনে হয় যে এরকম উইকেটে খেললে বাংলাদেশ টিমের ব্যাটিংয়ে যেমন পারফরমেন্স ইমপ্রুভ করবে, ঠিক বোলারদেরও কিন্তু কনফিডেন্সটা বিল্ড আপ হবে। একদম ট্রু উইকেটে খেলা হয়েছে, 300 রানের খেলা। আপনি দেখেন বাংলাদেশ টিমের বোলাররা ভালো বল করেছে, পাকিস্তান টিমেরও ব্যাটসম্যান ভালো ব্যাটিং করেছে, বাংলাদেশের ব্যাটসম্যান ভালো ব্যাটিং করেছে। পাকিস্তান সিরিজ শুরুর আগেই কোচ সিমন্স ও কাপ্তান মিরাজ প্রেস কনফারেন্সে জানিয়েছিলেন, 27-এর আফ্রিকা বিশ্বকাপে দাপট দেখাতে হলে ঘরের মাঠেও খেলতে হবে ট্রু উইকেটে। মোস্তাফিজ অল টাইম হিট, নাহিদের ফাইফার, তাসকিনের হিংস্রতা, অফ স্পিনে মিরাজও দেখালেন ভেলকি। শুধু সিরিজ জয় নয়, পাহাড়সম আত্মবিশ্বাসও বাগিয়ে নিল টিম বাংলাদেশ। প্রত্যেকে কিন্তু এক্সট্রা বাউন্স পেয়েছে এবং খুবই চমৎকার বোলিং করেছে। উইকেটে কিন্তু আমরা সবাই সাদা উইকেট দেখেছি, কিন্তু তারা জানেন যে ম্যাচের আগের দিন, 2 দিন আগেও কিন্তু উইকেটে কিন্তু পুরো গ্রিন গ্রাস ছিল। এবং এই বছরে আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম প্রত্যেকটা উইকেটে কিন্তু খেলা হওয়ার আগে কিন্তু গ্রিন গ্রাসটা কেটে শুধু উপরে টপটুকু একটু কাটা হয়, যার জন্য হয়তো সাদা দেখা যাচ্ছে, বাট মরা ঘাস ছিটানো হয় না। তো সবকিছু মিলে উইকেটটা খুবই চমৎকার ছিল এবং আমি মনে করি যে বোলাররা খুবই মজা পায়। বগুড়ার ছেলে সেঞ্চুরিয়ান তানজিদ তামিমের উইলোবাজির প্রেমে পড়েছেন রাজশাহীর পাইলট। পাওয়ার প্লে কাজে লাগাতে ওস্তাদ, বড় শট খেলায় জুরি মেলা ভার। পাইলটের মতে ভালো পিচের কারণে সহজাত ব্যাটিংটা করতে পারছে ওরা, উন্নতি হচ্ছে স্কিলের। তামিম যে ব্যাটিং করেছে, অসাধারণ ব্যাটিং। আমার কাছে মনে হয় যে তার ডেবিউ সেঞ্চুরি, এবং আশা করি যে তার যে স্কোরটা আমাদের অন্যান্য খেলোয়াড়দেরকে কিন্তু উজ্জীবিত করবে। যে আমার মনে হয় তামিম যদি উপরে এরকম রান করতে পারে, আমাদের টপ অর্ডার থেকে যদি 1, 2, 3, 4 এর মধ্যে যদি এরকম বড় বড় স্কোর খেলতে পারে, এটা হয়তো 300+ রানে যে পৌঁছাবে, 320-30-এ যে আমরা পৌঁছাতে পারবো যদি এই টাইপের উইকেটে খেলতে থাকি রেগুলার। মাসখানেক পর আবার নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরে ওডিআই চ্যালেঞ্জ। পাকিস্তান সিরিজের সাফল্য আশায় কিউইদের বিপক্ষেও খেলা হতে পারে স্পোর্টিং উইকেটে। সাইফুল রূপক, 71। সিরিজ শেষ, ট্রফি জিতলো বাংলাদেশ, তবে শেষ হচ্ছে না বাংলাদেশ পাকিস্তান ম্যাচের উত্তেজনা। অলিখিত ফাইনালে এক রিভিউ ঘিরে জমে ওঠে বিতর্ক। মাঠেই ক্ষোভ ঝাড়তে দেখা যায় পাক অধিনায়ক শাহিন আফ্রিদিকে। এবার আনুষ্ঠানিকভাবে সেই রিভিউর বিরুদ্ধে ম্যাচ রেফারির কাছে অভিযোগ জানিয়েছে পাকিস্তান। বাংলাদেশ পাকিস্তান 3 ম্যাচ ওয়ানডে সিরিজটা ছিল নাটকীয়তায় ঠাসা, সব গল্প এক করে জানাচ্ছেন কোহিনুর কণা। একেই বলে রাজস্বিক প্রত্যাবর্তন। প্রায় 3.5 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা বাংলাদেশের, সেটাও ঘরের সমর্থকদের সামনে সিরিজ জয়ের মধ্য দিয়ে। 3 ম্যাচ ওয়ানডে সিরিজে পাকিস্তানকে রীতিমতো নাচিয়ে ছেড়েছে টিম টাইগার্স। দুদলের এই সিরিজটা যেন 5 স্টার রেস্টুরেন্টের সুপারহিট মেনু কার্ড, যেখানে অ্যাপেটাইজার হিসেবে প্রথম ম্যাচে পাকিস্তানের 4 ডেবিউট্যান্টের নেমে পড়া। মেইন কোর্সে দুদলের 1 সাইডেড ম্যাচ, এরই মধ্যে এক্সট্রা স্পাইস নিয়ে হাজির স্পিরিট অফ ক্রিকেট, জমি ক্ষীর মিরাজ আগার রান আউট সাগা। অলিখিত ফাইনালে শ্বাসরুদ্ধকর উত্তেজনা, ফিজের মাটিতে লুটিয়ে পড়া শাহিন শাহ আফ্রিদির ছুটে যাওয়া, খুঁড়িয়ে খুঁড়িয়ে সেই ফিজেরই আবার পাকিস্তানকে বিপদে ফেলে দেয়া। এখানেই শেষ নয়, ডিজার্ট হিসেবে শেষ বেলায় ছিল মিরাজ লিটনের যৌথ প্রযোজনার সে স্মার্ট রিভিউ, যা ওয়াইডের সিদ্ধান্তকে ওভারটার্ন করে বাংলাদেশকে দিয়েছে গেম চেঞ্জিং মোমেন্ট। আর তাতে অনিশ্চয়তা কাটিয়ে দীর্ঘ 11 বছর পর পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ব্যাক টু ব্যাক ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে মিরাজ অ্যান্ড কো।
শুধু ট্রফি জয় নয়, নাহিদ রানার প্রথম 5 তানজিদ তামিমের প্রথম ওয়ানডে সেঞ্চুরি, তাসকিনের উড়ন্ত বোলিং, মুস্তাফিজের কিলিং ইনস্টিংক্ট, সবশেষে সবার আলোচনায় মিরপুরের বদলে যাওয়া উইকেট, যার কারিগর দ্য গ্রেট টনি হ্যামিং। এই সিরিজে টাইগারদের হাতে প্রাপ্তিযোগের লম্বা লিস্ট। তবে সিরিজ শেষ হলেও এখনও শেষ হচ্ছে না বাংলাদেশ পাকিস্তান রাইভালরি। হোয়াইট থেকে বাঁচার জন্য যে রিভিউ নিয়েছিল বাংলাদেশ, তাকে চ্যালেঞ্জ করে অভিযোগ দাখিল করল পাকিস্তান। পাক টিম ম্যানেজমেন্টের দাবি, স্টেডিয়ামের বিগ স্ক্রিনের রিপ্লে দেখার পরেই বাংলাদেশ রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নেয়, যা ক্রিকেটের প্রচলিত নিয়মের লঙ্ঘন। শুধু তাই নয়, রিভিউ নেওয়ার জন্য যে নির্ধারিত 15 সেকেন্ড সময়, তাও নাকি পার করে ফেলায় বাংলাদেশ। এই অভিযোগে ম্যাচের ফল না বদলালেও পাকিস্তান চায় অন্তত ফিল্ড আম্পায়ারের ভুলের স্বীকারোক্তি। এসবে অবশ্য ভাবার সময় কই টাইগারদের। আসছে মাসে 3 ম্যাচ ওয়ানডে আর 3 ম্যাচ টি-20 সিরিজ খেলতে আসছে নিউজিল্যান্ড। এরপর 2 ম্যাচের টেস্ট খেলতে আবারও আসবে পাকিস্তান। আপাতত ঈদের ছুটি, টাইগাররা ফুল অন সেলিব্রেশন মুডে। স্বাধীনতার মাসে পাকিস্তানকে হারিয়ে ঈদের আগে সমর্থকদের ঈদই দিয়ে দিয়েছে মিরাজ বাহিনী। অতঃপর অফুরন্ত উল্লাস। কোহিনুর কণা, 71। পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সিরিজ জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আনুষ্ঠানিক বিবৃতিতে বাংলাদেশ দলের সামনের দিনগুলোর জন্য শুভকামনা জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, বাংলাদেশের সাহসী তরুণরা পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জিতে প্রমাণ করেছে ঐকান্তিক এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে জয় ছিনিয়ে আনা সম্ভব। বাংলাদেশ ক্রিকেট দলের নজর কাড়া পারফরমেন্স বাংলাদেশকে গর্বিত করেছে। তিনি আশা করেন তরুণদের এই সাফল্যের জয়যাত্রা অব্যাহত থাকবে। দীর্ঘ 11 বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। এর আগে ম্যান ইন গ্রিনদের বিপক্ষে 2015 সালে 3-0 ব্যবধানে সিরিজ জিতেছিল টাইগাররা। প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সফরের আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই সফরে ওয়ানডে ও টি-20 দুই ফরম্যাটে খেলবে লঙ্কান নারীরা। 17 এপ্রিল ঢাকায় পৌঁছানোর পর রাজশাহীর উদ্দেশ্যে রওনা করবে শ্রীলঙ্কার নারীরা। 18 এবং 19 2 দিন অনুশীলনের পর 20 এপ্রিল মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে সিরিজের বাকি 2 ম্যাচ 22 ও 25 এপ্রিল। সূচি অনুযায়ী প্রতিটি ওয়ানডে ম্যাচ শুরু হবে সকাল 9টা থেকে। 26 এপ্রিল থেকে সিলেটে শুরু হবে প্রথম টি-20। সিরিজের বাকি 2 ম্যাচ 30 এপ্রিল ও মে মাসের 2 তারিখে। এরপর দিন নিজ দেশের উদ্দেশ্যে রওনা করবে লঙ্কার নারীরা। হাভিয়ার কাবরেরার চুক্তির মেয়াদ শেষ হয়ে আসলেও বাফুফের সাথে তার কাজ করার ইচ্ছে ফুরোচ্ছে না। 30 এপ্রিল মেয়াদের শেষ দিন হলেও সময়টা আরও বাড়াতে চান এই স্প্যানিশ কোচ। তবে বাফুফে কাবরেরার এই প্রস্তাবে রাজি হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। আলোচিত এই কোচের ম্যাচ রেজাল্টের দিকে সমর্থকদের কাছ থেকে সমীহ আদায় করে নিতে পারেননি তিনি নিজের জন্য। আবু নাইমের রিপোর্ট। ভারতের বুকে ড্র, ঘরের মাঠে জয়, সে কি উন্মাদনা লাল সবুজ সমর্থকদের। এসব যার আমলে ঘটেছে সেই কাবরেরাকেই কেউ কেউ বাদ দিতে বলছেন। বাদটা ওর পারফরমেন্সের জন্যই। ভারতকে হারানো যেমন ওর সফলতা, তেমনি আছে কিছু ব্যর্থতার গল্প। বড় ম্যাচে বাংলাদেশের পারফরমেন্সে হতাশা, কাবরেরার ট্যাকটিক্স নিয়েও ওঠে প্রশ্ন। সেই সাথে যোগ্যদের সুযোগ না দেওয়ার কথাও কান পাতলে শোনা যায়। এসব বিষয়ই ওকে সমর্থকদের কাছে করেছে সমালোচিত। তবে সেসব কানে নেন না কোচ। সুযোগ থাকলে বাফুফের সঙ্গে কাজের মেয়াদটা বাড়িয়ে নিতে চান। অবশ্যই আমি চুক্তি করতে আগ্রহী। আমি এখানে অনেক দিন ধরে আছি এবং সভাপতি জানেন আমি দলকে কি দিতে পারি। সিঙ্গাপুর ম্যাচের পর চূড়ান্ত আলোচনা হবে। বাফুফের সাথে কাবরেরার চুক্তি শেষ হবে এপ্রিলের শেষে। নতুন করে চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে বাফুফের ভাবনা অজানা। সিঙ্গাপুরের বিপক্ষে পারফরমেন্সটাও প্রভাবিত করবে ওর চুক্তিটা। হামজারা ভালো করলে কাবরেরার জন্য তা হতে পারে প্লাস পয়েন্ট। সিঙ্গাপুর নামে ভারে বাংলাদেশের চেয়ে বড় প্রতিপক্ষ, ওদের হারানো মুশকিলই বটে, কিন্তু অসম্ভব নয়। হামজাদের নিয়ে কেমন ছক আঁকছেন কাবরেরা তা জানালেন নিজেই। Very important games, both of them, as you say. From one side we have Vietnam, which is a friendly match, but finally I think one of the objectives of this year was to face higher ranked teams in friendly games, and that is what the Federation got this friendly against Vietnam, which is a very good challenge, and it will be great preparations to try to get ready for the Singapore game that, as you say, also
getting 3 points there would be a fantastic achievement. And বাংলাদেশের জন্য ভিয়েতনাম সিঙ্গাপুর 2 ম্যাচ যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই কাবরেরার জন্য। বাংলাদেশে টিকে থাকতে হলে দারুণ কিছু করতে হবে এই 2 ম্যাচে। তাছাড়া বাফুফে ওর জন্য কি প্রস্তাব তৈরি করে রেখেছে সেটা দেখার অপেক্ষা। হাভিয়ের কাবরেরার যুগের অবসান হবে নাকি সমালোচনাকে পাশ কাটিয়ে আরেকটা সুযোগ দেবে বাফুফে। আবু নাইম, 71। নারী ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশের জন্য আসছে ফুটসালের ঘরোয়া লিগ। 2008 সালে বাফুফে এই লিগ আয়োজন করলেও এরপর আর মাঠে গড়ায়নি কোনো আসর। তবে এবার নারী ও পুরুষ 2 দলের জন্যই এই লিগ চালু করার কথা ভাবছে বাফুফের ফুটসাল কমিটি। পরবর্তী 2 মৌসুমের জন্য নারী ও পুরুষ 2 লিগে অংশগ্রহণ করার শর্তে ক্লাব অংশগ্রহণের অনুমতি দেবে বাফুফে। মানি গ্যারান্টির জন্য 5 লাখ টাকা দিতে হবে। নিয়ম মানলে লিগ শেষে ফেরত দেওয়া হবে সেই অর্থ। 2 মে লিগ শুরু হওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত কোনো ক্লাব লিগে অংশগ্রহণের জন্য আবেদন করেনি। যারা আবেদন করবে বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে সেই ক্লাবগুলোকে। অভিষেক টুর্নামেন্টে শিরোপা জেতা বাংলাদেশের জন্য এই লিগ ফুটসালের মানোন্নয়নে সহযোগিতা করবে। নানা নাটকীয়তার পর বার্সেলোনার সভাপতি নির্বাচিত হলেন হুয়ান লাপোর্তা। এবার টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে চতুর্থবারের মতো কাতালান ক্লাবটির সভাপতি হলেন 63 বছরের এই ক্রীড়া সংগঠক। নিকটতম প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে নিরঙ্কুশ জয় পেয়েছেন লাপোর্তা। তার প্রাপ্ত ভোট 32,934, যেখানে ভিক্টর ফন্টের ভোট পেয়েছেন 14,385টি, যা লাপোর্তার মোট ভোটের 30%। 2003 সালে প্রথম নির্বাচিত হওয়ার পর 2010 পর্যন্ত 2 মেয়াদে বার্সার সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর 2021 সালে এসে তৃতীয়বারের মতো বসেন কাতালানদের সিংহাসনে। এবার আবারও নির্বাচিত হয়ে প্রমাণ করলেন তার জনপ্রিয়তা কতটা। জয়ী হয়ে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন লাপোর্তা। তাছাড়া নির্বাচনে যেসব অঙ্গীকার করেছেন তা বাস্তবায়নে কাজ করারও আশ্বাস দিয়েছেন তিনি। রিয়াল মাদ্রিদ ছাড়া 10 মাস পর ব্রাজিলে যাওয়ার কারণ খোলাসা করলেন ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলোত্তি। রিয়ালের পর অন্য কোনো ক্লাবের ডাগআউটে আর নিজেকে দেখতে চাননি। ব্রাজিলই তার জন্য পারফেক্ট জায়গা বলে মনে করেন কার্লো। মাদ্রিদ ছেড়ে বহু দূরে পাড়ি জমালেও দলটার মায়া কাটিয়ে উঠতে পারছেন না লস ব্ল্যাঙ্কোদের সাবেক কোচ। ক্লাবের আগের কেমিস্ট্রি ফিরিয়ে আনতে অনেক সময় প্রয়োজন বলে মনে করেন আনচেলোত্তি। এদিকে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ের পাশাপাশি ভিনিসিয়াসকে তুরুপের তাস মানছেন কোচ। বিস্তারিত তাজিন খন্দকারের রিপোর্টে। মাদ্রিদ থেকে রিও ডি জেনেইরো, সাদা জার্সির রাজকীয় আভিজাত্য থেকে হলুদ নীল সাম্বার উন্মাদনা। গত গ্রীষ্মে যখন কার্লো আনচেলোত্তি রিয়ালের অফিস গুছিয়ে বিদায় নিচ্ছিলেন, তখন তিনি কেবল একজন কোচ ছিলেন না, ছিলেন রিয়াল মাদ্রিদের ইতিহাসে সফলতম এক সেনাপতি। স্পেনের উত্তপ্ত ডাগআউট ছেড়ে ডন কার্লো এখন ব্রাজিলের নীল আকাশে। রিয়ালের হয়ে ক্লাব ফুটবলে সবই জিতেছেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। কিন্তু কেন ছাড়লেন স্পেন? মার্কার মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট করলেন রিয়ালের পর অন্য কোনো ক্লাবের ডাগআউট টানতো না তাকে। তাই সামনে যখন এলো ব্রাজিলের মতো বিশ্বসেরা দলের প্রস্তাব, তিনি লুফে নিলেন সেই ওয়ান্স ইন আ লাইফটাইম চ্যালেঞ্জ হিসেবে। রিয়াল মাদ্রিদের পর আমি আর কোনো ক্লাবের কথা ভাবিনি। ব্রাজিলের এই সুযোগটা ছিল একটা অনন্য চ্যালেঞ্জ। এখানে প্রতিদিনের চাপ নেই, তবে রাডারে অনেক প্রতিভাবান ফুটবলার আছে। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয় আমার কাছে কেবল লক্ষ্য নয়, এটি একটি বড় প্রেরণা। মাদ্রিদ থেকে ঠিকানা অনেক দূরে হলেও রিয়ালের মায়া কাটাতে পারেননি কার্লো আনচেলোত্তি। তার বিদায়ের পর বদলেছে মাদ্রিদিস্তাদের চিরচেনা রূপ। ড্রেসিং রুমে ক্রুজ নাচোদের অভাব স্পষ্ট। এমবাপ্পে ভিনিসিয়াসদের এই নিউ জেনারেশনের জন্য সাবেক বসের টোটকা একটাই, আর তা হলো টাইম। ফুটবল খুব কমই বদলায়, কিন্তু রসায়ন বদলাতে সময় লাগে। এটি কেবল ক্রুজের পরিবর্তে এমবাপ্পেকে দলে আনা নয়। ড্রেসিং রুমের পুরনো নেতৃত্ব চলে যাওয়ার পর নতুনদের মানিয়ে নিতে ধৈর্য ধরতে হবে। পরিবর্তন রাতারাতি হয় না। তবে মাদ্রিদের শিষ্যদের আনচেলোত্তি পাচ্ছেন ব্রাজিলেও। তার তুরুপের তাস পুরনো ছাত্র ভিনিসিয়াস জুনিয়র। আনচেলোত্তি বিশ্বাস করেন বড় মঞ্চে ভিনি কখনোই হতাশ করেন না। সেলেসাওদের 6ষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশনে এই তরুণী হবেন প্রধান কাণ্ডারি। ভিনিসিয়াস বড় ম্যাচে কাউকে হতাশ করে না। আমি এমন কোনো গুরুত্বপূর্ণ ম্যাচ মনে করতে পারছি না যেখানে সে ভুল করেছে। আমি নিশ্চিত বিশ্বকাপে সে দারুণ কিছু করবে। ইতালীয় এই বস আবারও মনে করিয়ে দিলেন, when talent fails to work hard, hard work beats talent.
প্রতিভার সাথে পরিশ্রম না থাকলে সাফল্য যে অধরা। ব্রাজিলের ফুটবল সংস্কৃতি নিয়ে তিনি মুগ্ধ, কিন্তু প্রীতি ম্যাচেও হারের যে তীব্র চাপ তা থেকে খেলোয়াড়দের মুক্ত রাখতে চান তিনি। স্প্যানিশ গণমাধ্যম মার্কায় সাক্ষাৎকারের শেষে উঠে আসে সেই চিরচেনা শব্দ ব্যালেন্স। ভারসাম্যই যে আনচেলত্তির মূল মন্ত্র। তাজিন খন্দকার, ৭১। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।